স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। মাঠে রাজনীতিতে সুবাতাস আছে, তবে দলীয় প্রতিপক্ষকে কৌশলে ধরাশায়ী করার খেলা এখনো বহাল। এসব নিয়ে আজকের আলোচনা আসল রাজনীতি। কথা বলতে স্টুডিওতে আছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং আছেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্বাগত আপনাদের। জনাব মোস্তাফিজুর রহমান ফিজার, আমি মূল প্রশ্নে যাওয়ার আগে একটি প্রশ্ন করতে চাই। আমি আগে আলোচনা শুরুর আগে আপনাকে বলছিলাম যে আমি আপনার যেটি সংসদীয় এলাকা সেখানে আমি অনেকবার গিয়েছি। আপনি অনেক জনপ্রিয় একজন সংসদ সদস্য, দল মত বয়স নির্বিশেষে। কিন্তু সাম্প্রতিক যে পুলিশের আচরণ, সাম্প্রতিক যে সরকারের আচরণ, সেটি নিয়ে আপনার এলাকার জনগণ, আপনার যারা পরিচিত মানুষজন যারা ঢাকায় থাকেন, তারা আপনাকে কোনো অভিযোগ করছেন কিনা, তারা আপনাকে কিছু বলছেন কিনা যে মিনিস্টার সাহেব কি হচ্ছে আসলে? মানে আমার এলাকায়, আপনার এলাকার বা আপনার এখানে যারা আছেন, যারা আপনাকে চেনেন, কারণ আপনার কাছে সহজে পৌঁছানো যায়, আপনাকে জানতে চাইছেন কিনা যে মিনিস্টার সাহেব কি হচ্ছে? আমি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, এবং সেই সাথে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আলোচক হিসেবে যিনি আছেন তিনি সহ সবাইকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানায় আমি আপনার প্রশ্নের জবাব দেব খুব অল্প কথায়। সেটা আমার কাছে দৈনন্দিন মিনিমাম 500 মানুষ আসে। আমার বাসা অফিস সব মিলায়। এই প্রসঙ্গ নিয়ে কেউ আলাপ করতে আমার কাছে আসেনি। আচ্ছা, কোনো প্রশ্ন নেই? অনেস্টলি বলছি, আমাকে কখনো এই কথা বলেনি কেউ যে কি হচ্ছে। আমার নির্বাচনী এলাকার কথা যদি বলেন, আমার নির্বাচনী এলাকার মধ্যে আমি মনে করি সমস্ত মানুষই শান্তির সাথেই আছে, আমি মনে করি। আচ্ছা, কোনো পর্যায়ে প্রশাসন তাদের উপরে জুলুম করছে বা আর কোনোভাবে হচ্ছে, এটা আজকে নয়। আমি বলছি যে আমার তো এবার দিয়ে অনেকবার যারা আপনার কাছে আসছে তারা কি আসলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রীর কাছে আসলো, নাকি আপনার কাছে কেউ অন্য কাজেও আসে? তারা এক কাজেই আসে তা নয়, আর এমন শুধু আমার এলাকার আসে তা নয়। ইদানিং আমার কাছে সারা দেশের পুলিশ, এখন আমি বলবো যে গ্রেফতার ক্ষেত্র বিশেষে বিভিন্ন ক্ষেত্রে হয়তো বিভিন্ন রকমের মেজার আছে। আমি তো সবটার ব্যাপারে আমার খবর রাখা সম্ভব নয়, কিন্তু আপনার কাছে এসে এরকম, হ্যাঁ, আমার কাছে এরকম বলে না। পত্রপত্রিকায় এরকম বিভিন্ন মতামত, যে কথা আপনি বললেন সে কথা নিয়ে হচ্ছে, কখনো বলা হচ্ছে পুলিশের, কিন্তু আপনার কাছে সে বলে না। পত্রপত্রিকার কথা আবার আমাদের কথা থাক, আমরা সাংবাদিকরা অনেক কথাই বলি, মানে সেই কথা তো আপনারা কতটুকু গুরুত্ব দেন সেটা আবার পরে আবার শুনবো। না আমাদের কথার আসলে আদৌ কোনো গুরুত্ব আছে কিনা। জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরকারের পতন না ঘটাতে পারায় সম্প্রতি ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগের আন্দোলন ব্যর্থই বলেছেন একরকম। তো গত 2-3 বছরের মতো হরতাল অবরোধ নাই, আপনাদের আগের সেই রাজনীতি কি ভুল ছিল, নাকি এখনকার রাজনীতিটা ঠিক? মানে দুইটা রাজনীতির মধ্যে পার্থক্য আছে, কোনটা ভুল কোনটা ঠিক, আমরা যদি এইভাবে প্রশ্নটা করি, নাকি সময়ের প্রয়োজনে ভুল ঠিক পাল্টাচ্ছে? এটা তো ওইভাবে সংজ্ঞায়িত করাটা ঠিক হবে না। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব যে রাজনীতির প্রেক্ষাপট এবং স্বাধীনতার পরবর্তী রাজনীতির প্রেক্ষাপট, কোনটা যে ভুল এবং কোনটা সঠিক ছিল সেটা বিশ্লেষণ করলে দেখা যাবে যে সময়ের প্রেক্ষিতে যখন যেটার চাহিদা ছিল সেইটা কিন্তু সেই সময় হয়েছে। কারণ হ্যাঁ, সেইটা সেই সময় হয়েছে। এবং ভুল যদি বলেন, ভুল তো প্রতি মানুষের জীবনেই আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে। এবং বর্তমান যে শাসক দল যারা দেশ পরিচালনা করছেন তারাও যে শতভাগ ব্যর্থ এমনটা তো আমি বলতে পারবো না, তাদের মধ্যেও কিছু সফলতা আছে। সুতরাং রাজনীতিতে ভুল থাকা স্বাভাবিক, আবার সে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে পথ রচনা করার কৌশল নির্ধারণ করাটাও স্বাভাবিক। আলাল ভাই, আপনি যেহেতু প্রেক্ষাপটের কথা বললেন, 2015 সালের প্রেক্ষাপট আর 2016 সালের প্রেক্ষাপট, 2015 সালে আপনারা মানে যেটাকে বলে হচ্ছে সর্বাত্মক আন্দোলনে ছিলেন, 2016-তে আছেন হচ্ছে সর্বাত্মক শান্তিতে, তো শান্তিপূর্ণ আন্দোলনে যদি আমি এরকম করে বলি, তো এই প্রেক্ষাপটে কি বদল আসলো 15 আর 16-র মধ্যে? না, এই প্রেক্ষাপটে বদল যেটা আগের পরের প্রেক্ষাপটে হয়তো পরিবর্তন ছিল, কিন্তু 2015 আর 16-র প্রেক্ষাপটে কি? না, চমৎকার, আপনি খুব পিন পয়েন্টেড করেছেন, এই জন্য আলোচনার সুবিধা হবে আমার মনে হয়। 2015-তে আপনি লক্ষ্য করে দেখবেন যে 2015-র জানুয়ারির 5 তারিখে বেগম খালেদা জিয়া একটি জনসভা করতে চেয়েছিলেন। প্রথমে গাজীপুরে, তারপরে পরেরটি ছিল ঢাকায়। একটির অনুমতি ওনাকে দেওয়া হয়নি, বরং দুদিন আগে বালুর ট্রাক রেখে এবং বিভিন্নভাবে আটকে দিয়ে জিনিসটাকে অবদমিত করে দেওয়া হলো শুরুতেই। এবং একই সঙ্গে পুলিশে নির্যাতন করে আমি সহ বেশ কিছু নেতৃবৃন্দকে গ্রেফতার করে
এবং বাকিদেরকে বাড়িঘর ছাড়া করে তারপরে তো যেটা হবার হয়েছে, সেই একই প্রেক্ষাপটে একই বর্ষপূর্তিতে 2016-র 5ই জানুয়ারি সভাটা করতে দিয়েছে। অনেক আশঙ্কা, অনেক হুমকি দুমকি, প্রশাসনের অনেক সতর্কতা, কিন্তু দেখা গেল ওর চেয়ে শান্তিপূর্ণ অসাধারণ। সমাবেশ আর হতে পারে না। অসাধারণ বলেছেন আলাল অসাধারণ। ভাই। কিন্তু আমি খালি একটু জিজ্ঞেস করে নেই যে 2015 সালে আপনারা সরকার পতন আন্দোলনের ডাক দিয়েছিলেন, এবার সেটিকে বলছেন গণতন্ত্রের হত্যা দিবস বা গণতন্ত্রের মৃত্যু দিবস। তো দুটির মধ্যে তো তফাৎ একটু আপনাদেরও ক্ষেত্রেও আছে, সেটি কেন? আপনারা সেটিকে সরকারের পতন দিবস আন্দোলন ডাক দিয়েছিলেন আলাল ভাই, আমার মনে আছে। না ঠিক আছে, আপনি যখন মাছ ধরেন বড়শিতে, জি। তখন তো জীবিত মাছটিই ধরেন, এবং আচ্ছা। ধরার পরেও মাছটি কিছুক্ষণ জীবিত থাকে। জি। কিন্তু মাছটি রান্নার জন্য বা খাবার জন্য যখন প্রস্তুত করা হয়, তখন ওটাকে প্রস্তুত প্রণালী বলে। সেটা জীবিত না মৃত এই প্রশ্নটা তখন আর আসে না। আমার মনে হয় যে এটি মাছের জন্য যতটা ঠিক, রাজনীতির ক্ষেত্রে ততটা ঠিক কিনা আমি জানি না। ফিজার ভাই, আমি আলাল ভাইয়ের কথা প্রসঙ্গে আসি যে শুধু একটি বৈঠক মানে একটি সভা করতে দেওয়ার ফলেই মূলত দেওয়া নিয়ে মূলত সেই অবরোধটি শুরু হয়েছিল 2015 সালে, যেটি আমরা এখন বিএনপি রাজনৈতিক ভুল বলছি, কিন্তু অবরোধটি আসলে শুরু করেছিল সরকার। আপনার কি মনে আছে সেই সময় সরকার 3 তারিখের সেই সভার আগে সকল পথ বন্ধ করে দিয়েছিল এবং মানে কেউ ঢাকায় আসতে পারছিল না, ঢাকা বাংলাদেশ থেকে? যাক, আমার মনে আছে সেটা। জি আমি বলবো যে ওনার মতো করে বলছি না, জি তবে ওইটা ওনার সূত্র ধরেই বলছি। 2015 সালের তখন যে আত্মবিশ্বাস নিয়ে বিএনপি ওই আন্দোলন শুরু করেছিল, যে সরকারকে তারা চূড়ান্তভাবে মানে অল আউট থাকে না, যে একদম সেইটাতে ওনারা যেতে চাচ্ছিলেন এবং সরকারের পতন পর্যন্ত আন্দোলন চালাতে পারবেন, এবং এটা নিশ্চিত ছিলেন ওনারা ওনাদের মতে। আমি যেটুকু বুঝেছি, জি জি আমি রাজনীতির মাঠের একজন কর্মী হিসেবে জি। সব রকমের আন্দোলন আইয়ুব খানের আমল থেকে দেখতেছি, তো জি। তো তখন সে আত্মবিশ্বাস ছিল। মিটিং করতে দেয়নি সেটার জন্য এটা করেছে, যদি তাই হয় ওনার বক্তব্য, আলাল সাহেবের বক্তব্য। আর এবার শত প্রকার হুমকি ধামকির মধ্যেও একবারের জন্য কিন্তু ওই হুঙ্কার দেননি যে যদি আমাদের কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে আমরা আবারও সেরকম আন্দোলনে যাব। অর্থাৎ তার মানেটা হলো আত্মবিশ্বাসের জায়গাটা তাদের এখন আর ওই জায়গায় নেই। কারণ হচ্ছে আমি আপনারা ওনার কথা বলছি, জি, 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 জি। দলনেত্রী হয়তো মনে করেছেন যে এখন যে অবস্থায় তারা আছেন, আন্দোলনের সেই শক্তিটা হয়তো আর তাদের মধ্যে। ফিজার, আপনার অনুমতি নিয়ে যদি আমি এই অবস্থাটাকে বিশ্লেষণ করি, এর প্রধান কারণ হচ্ছে আপনারা অনেকগুলি মামলা দিতে পেরেছেন, অনেকগুলি অফিসে হামলা চালানো হয়েছে, অনেক নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, এবং অনেক জায়গায় অনেক যেগুলিকে আমরা অগণতান্ত্রিক বলি সেরকম অনেক কিছু আপনারা করেছেন বলে অভিযোগ। আমি যদি সেই কথারই বলি, সেই কথারও আমার এবং বিএনপিকে দুর্বল করা হয়েছে ক্যাটাগরিক্যালি। সেই কথাটাও বিনয়ের সাথে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই। জি। আমি 15ই আগস্ট দেখেছি জাতির জনককে সপরিবারে হত্যা করা একসাথে। এই হত্যাকাণ্ডের পর যে বিভীষিকার রাজত্ব কায়েম হয়েছিল দেশে, সেই সময়ের প্রেক্ষিতেও কিন্তু আওয়ামী লীগ বসে থাকেনি। আমরা চেষ্টা করেছি ধাপে ধাপে, বিএনপিও বসে নেই, চেষ্টা করছে ধাপে ধাপে আসতে। তাদের চেষ্টা করাটা এখন আপনি একজন সাংবাদিকের দৃষ্টিতেই যদি আমি আপনাকেই প্রশ্ন করি, আওয়ামী লীগের যেভাবে এগিয়ে যাবার ব্যাপারটা, মানুষ কি এখন মনে করছে যে আওয়ামী লীগের সামনে সম্ভাবনা ছিল? এবং আমি তখন বক্তৃতা করে বলেছি আমি খুব আশাবাদী মানুষ। আপনি যদি আমাকে জানতে চান, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মতো নৃশংস কোনো ঘটনা বাংলাদেশে আর কোনো ঘটনা তুলনীয় ঘটনা ঘটে নাই। আপনারা যখন যে কোনো কিছুর সাথে তুলনা দেন, আমি ব্যক্তিগতভাবে এটা আহত মনে করি, যে বোধ করি, আমি মনে করি যে এইটি একটি আলাদা রকম ঘটনা, এর কাছাকাছি রকম কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে। আমি যে কথা বলি, আওয়ামী লীগের কর্মীদের যে আত্মবিশ্বাস, কি পেল না, এরপরেও কিন্তু যুগের পর যুগ আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে, হ্যাঁ 21 বছর শুধু নয়, 54 থেকে যদি আমি ধরি, 54 থেকে 70, 16 বছর, জি, আবার 75 থেকে 21 বছর আওয়ামী লীগের অপেক্ষা করবার ইতিহাস আছে। এবং এই সংগ্রাম থেকে যত দিন যায় আওয়ামী লীগ বেগবান হয়, কিন্তু সেই শক্তি কিন্তু বিএনপির নেই এবং সেইভাবে দলটি গঠন হয়নি। সেটা আপনি মনে সেই করছেন? দলের মধ্যে হয়তো অনেক ভালো কর্মী আছে, কিন্তু সবাই সেভাবে দলটাকে দেখছে না বলেই দলের মধ্যে আজকে তাদের এই অবস্থা। না, এই প্রসঙ্গে আমি যেটুকু বলতে চাই যে সব গোয়ালাই নিজের দইকে সবসময় ভালো বলে, এটাই বৈশিষ্ট্য। তা আমি ওইভাবে না করেও আমি বিএনপির প্রশংসাটা এইভাবে করতে পারি যে আওয়ামী লীগের অর্ধেকের চেয়ে একটু বেশি বয়স বিএনপির, এবং বিএনপিতে বিভিন্ন স্রোতধারার মানুষ এসে মিশে একত্র হয়ে বিএনপিকে তৈরি করেছিল। সেখানে ডান বাম মধ্যপন্থী ইসলামপন্থী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধকে সমর্থন করে না এমন শক্তি, সবাই মিলেই বিএনপিটি প্রতিষ্ঠিত। না, সত্যি কথা, আপনি এটা ধরিয়ে দেওয়ার আগে এটা বলতে পারেন যেটা ঐতিহাসিক সত্য, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে সেটা করেছিল
আওয়ামী লীগের আরেকটি অংশ এবং তাদের সঙ্গে কিছু বিপদগামী সৈনিকরাও ছিল। তারপর থেকে যেটা সেই অত্যাচার নিপীড়নের সময় কিন্তু বিএনপির জন্মই হয়নি, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে যারা পরোক্ষভাবে পরিস্থিতি তৈরি করেছিল, আজকে তারা কিন্তু ওনাদের বন্ধু। আলাল ভাই, আমার প্রশ্নটা সুতরাং ছিল যে সময়ের আমি হয়তো প্রেক্ষিতে- আমি আসলে ফিজার ভাইয়ের ওই কথাটা একটু নিতে চাইছিলাম যে আপনারা বিএনপির নেতাকর্মীরা কি একটু বেশি হতাশ হয়ে পড়ছেন বলে ফিজার ভাই দাবি করছিলেন, এই দাবিটি কি ঠিক কিনা? না, এই মানে জায়গাটায়- আওয়ামী লীগের লোকজন যেমন অনেক আশা নিয়ে ভরসা নিয়ে, উনি যেমন, আপনারা কি একটু হতাশ না হয়ে না, পড়ছেন? আমি কিন্তু আপনাকে বলেছি জি। বয়সের তারতম্যটা, জি। এবং আওয়ামী লীগ যত লড়াই সংগ্রাম করে পাকিস্তান থেকে এখন পর্যন্ত এসেছে, সেই অভিজ্ঞতাটা তো বিএনপি অর্জন করতে পারেনি। বিএনপি তো সেই তুলনায় একটা স্বাধীন দেশে স্বাধীনতার বহু বছর পরে, অন্তত 6 বছর পরে প্রতিষ্ঠিত হয়েছে। তো সুতরাং সেই প্রেক্ষিত আর সেই প্রেক্ষাপট প্রতিষ্ঠা 5 বছর পরে বিবেচনা হোক, করলে হবে না। প্রতিষ্ঠা স্বাধীনতার পরে হোক, না, এটা হলো এক। কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের উত্তরাধিকার তো বিএনপিও বহন করে, কারণ ধরেন বাকশালেও জনাব জিয়া রহমান ছিলেন। না, না। তা আওয়ামী লীগের আন্দোলনের জিয়াউর রহমান তো তখন রাজনৈতিক দল গঠন না, না, করেন। আমি সেইটি বলছি না, আমি বলছি যে যে আন্দোলন সংগ্রামের কথা বলছেন, মুক্তিযুদ্ধের সপক্ষে যে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, আমরা তো সেটার উত্তরাধিকার বহন করি। করি, সেটা ঠিক আছে, সেটা তো আওয়ামী লীগের একা সম্পত্তি না। না সেটা ঠিক আছে, কিন্তু পাকিস্তানি আমলের গ্রেফতার, জি। পাকিস্তানি আমলের জেল, পুলিশের তৎপরতা এবং এখনকার পুলিশের তৎপরতা, এটা কি আপনি কোন ক্রমে তুলনা করতে পারেন? না, ধরেন কোন রকম কি ধরেন তুলনা? আমি আপনি- বিএনপি নেতা কর্মীদের নামে 56,000 মামলা এবং 5 লক্ষের অধিক সেখানে বিএনপির আসামি। স্ট্যান্ডিং কমিটির মধ্যে এরকম সেখানে অনেক মেম্বার আছেন যাদের পাকিস্তান আমলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে। না না, একাধিক সেই মেম্বার মামলা রয়েছে। সেই প্রেক্ষিতে আর এই উত্তরাধিকার প্রেক্ষিত বলতে কিন্তু এক না। জি। এক না, সেই ইউ এক না, তখন পায়ে আপনি ঠেকিয়ে বলছেন যে গুলি করা মামলা, হতো না। আপনি বলছেন মামলা এবং পায়ে ডেকে গুলি, এই প্রসঙ্গগুলিতে জানতে চাইছি, মানে হ্যাঁ, গুম 300-র উপরে মানুষ গুম, 417 জনের মতো নিহত 1 বছরের মধ্যে। এটা আমাদের কথা না, আইন সালিশ কেন্দ্রের তথ্য, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ফিজার ভাই, তথ্য, এইটা নিয়ে আসলে বিভিন্ন কি জায়গার বলবেন? এই তথ্য। যে এইটা কি গুম, পাকিস্তান আমলে ছিল খুন, নাকি? বিচার বহির্ভূত পাকিস্তান আমলে হত্যাকাণ্ড। প্রকাশ্যে ওনার মিছিল হয়েছে, বলার শেষ গুলি হলে হয়েছে, বলি। জি। আর আমাদের মঞ্চের মধ্যে গুলি করে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ জাতীয় নেতৃবৃন্দকে আহত করা হয়েছে অনুমতিপ্রাপ্ত জনসভা। আমার কাছে মনে হয় যে এরপরে যদি আমার বলে কাছে মনে হয় যে বিএনপি আমি- হতাশ, আমার মেরে কাছে- কুটে বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে যদি হতাশ করা হয়, আলাল ভাই, হতাশ। আপনি যখন এই কথা বলছেন তখন নিশ্চয়ই আপনার মনে আছে যে 21 আগস্টে গ্রেনেড হামলার ঘটনা আওয়ামী লীগের আমি- ক্ষেত্রে হয়েছিল। আমি- হ্যাঁ, জি। হ্যাঁ। আপনি ফিজার ভাইকে জানতে চাই, হয়েছিল। ফিজার ভাই, এই সময় গুম খুন কি আসলে একটু বেশি হচ্ছে? আমি যদি গুণ খুমের উত্তর দিতে চাই, জি। তাহলে আবার আমাকে 75-এই যেতে না, হবে। আপনি তুলনা না করে যদি দেন আর কি। 75-এ বিএনপির তুলনা জন্ম না করে হয়নি তো, দেন। আমি সেটা জি। বলছি। 75-এ বিএনপির জন্ম হয়নি, কিন্তু বিএনপির যিনি জন্ম দিয়েছেন তিনি 75-এর এই যে এটা আমি নারকীয়তা বলবো, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে সপরিবারে হত্যা করা, জেলখানায় হত্যা করা, সেই হত্যাকাণ্ডের পর সেই খুনিদের বিদেশে রাষ্ট্রদূত বানিয়ে পাঠিয়ে দেওয়া, এবং হত্যাকাণ্ড শেষ করবার পর যখন যে খবর দেওয়া হচ্ছে যে প্রেসিডেন্ট ইজ ডেড, তখন ওনাদের এই বিএনপির জন্মদাতা বলছে সো হোয়াট, কনস্টিটিউশন ইজ দেয়ার, গো সোহাগ অ্যাহেড। বলে না, বলছে কনস্টিটিউশন ইজ দেয়ার। এইটা বাড়তি শব্দ আওয়ামী লীগের আর কি। তো তার মানে হলো আপনার মৃত্যুতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কিছুই যাচ্ছে না, মানে বিষয়টা এরকম। আমার মৃত্যুতে কিছু যায় আসবে না, কিন্তু ফিজার ভাই, আমি কি প্রশ্ন করতে পারি, জেনারেল শফিউল্লাহ যিনি সেনাপ্রধান ছিলেন, তিনি তো শপথ নিলেন ওই সরকারের জন্য। আপনি জিয়াউর রহমানকে আপনি সরকারি সেনাপ্রধানের কথা বলছেন, আপনি সেনাপ্রধান তো 24 তারিখ পর্যন্ত চাকরিতে ছিলেন। সব সময় এমন হয় না যে আমি কাউকে ডিফেন্ড করতে চাই না, জি। কিন্তু আমি মনে করি কখনো মূল সেনাপতিও মানে অভ্যুত্থান করে, কখনো মাঝ লেভেলেও করে, যে কোনো লেভেল থেকে হতে পারে। এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিলেন তাদের সাথে তাদের উচ্চারণ, তাদের অঙ্গভঙ্গি, এবং পরবর্তীতে আমি সার্কামস্টেন্সিয়ালি যদি দেখি, রাইট, আপনি একজন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট, আপনি সার্কামস্টেন্সিয়ালিটি দেখতেই পারেন, কিন্তু আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে এসে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি এই পরিপ্রেক্ষিতে বলে এই বর্তমানের হামলা মামলাগুলির যৌক্তিকতা একজন আইনজীবী হিসাবে মানুষ আপনার কাছে আসে, এই হিসাবে আপনি যদি একটু আমাদেরকে বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশের জন্য মোস্তাফিজুর রহমান ফিজার। সাম্প্রতিক সময়ে বিএনপিকে টার্গেট করে গুম খুন মামলা হামলা করা হচ্ছে বলে যে বিএনপি অভিযোগ করছে, সেটা সততা নিয়ে যদি একটু বলতেন, বা সেটা করা হচ্ছে কিনা কৌশল হিসাবে। আমি সেটা মনে করি না। আমি এক কথায় আমার উত্তর হলো যে আমি এটা মনে করি না। আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ তারা নেন। সেই পদক্ষেপের মধ্যে রাষ্ট্র কর্তৃক উদ্যোগী হয়ে অমুককে খুন করো, অমুককে গুম করো, এরকম কোনো বিষয়ে আমি মনে করি না যে রাষ্ট্র এটার সাথে কোনো কিছু জড়িত।
এটার সাথে বিভিন্ন প্রকারের মানে থাকতে পারে। যেমন নারায়ণগঞ্জের 7 খুন, এটা কি রাষ্ট্র উদ্যোগ নিয়ে করেছে, না একজন ব্যক্তি তার ব্যক্তিগত ইচ্ছা বা তার কোনো অভিলাষ চরিতার্থ করার জন্য, ওই নূর হোসেনের ঘটনাটা যেটা বলতেছি আমি, তাহলে সেইটা সে করেছে। এইভাবে ব্যক্তিগতভাবে আমাদের দেশে এরকম অনেক কিছুই হয়। কিন্তু ফিজার ভাই, এটা একটু পরিসংখ্যানগতভাবে একটু অসম্ভব মনে হয় কিনা? ধরেন 300 গুম হয়েছে, 300 লোকে কোনো না কোনো ভাবে বিএনপি করে, এইটা একটু পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্যাল হেফাজতের আন্দোলনের সময় হাজার হাজার মানুষের লাশ নিজে ইন্ডিয়াতে ফেলে দেওয়া হচ্ছে, এই প্রচারটা কি দীর্ঘদিন ধরে চলেনি? সেটা চলেছে। আচ্ছা, চলেছে। তারপরেও কথা উঠেছে যে ঠিক আছে হাজার হাজার নয়, এক পর্যায়ে বোধহয় বলা হলো 165 জন বা কতজন, তখন বলা হলো যে ঠিক আছে সেটার মধ্যে 65 জনের নাম বলেন। জি, আমাদের দেশে এরকম প্রচারণার কিন্তু অসংখ্য প্রচারণা আছে। গুম হওয়ার ক্ষেত্রে আইন সালিশ কেন্দ্র কিন্তু আমি 295 জনের একটি আবারও যাচ্ছি, জি, বঙ্গবন্ধু হত্যার পর আমাকে গ্রেপ্তার করা হলো। জি, আমি ফুলবাড়ির মতো একটা ছোট জায়গায় থাকি, তখন ওখানে থেকেও শুনছি যে এই দেশে শত শত সামরিক বাহিনীর লোক মারা যাচ্ছে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা পঙ্গু হয়ে গেছে, এমপিকে পর্যন্ত গুলি করে মেরেছে তখনও। তাহলে এটা ছিল একটা রাষ্ট্রীয় উদ্যোগ। 75-এর পরে এই ঘটনাগুলো আমরা দেখেছি, হাজার হাজার সেনাবাহিনীর অফিসারদেরকে মানে নাই, তারা সিপাহী নাই, জেসিও নাই, এনসিও নাই, এগুলো ঘটনা তো ঘটেছে। বিমান বাহিনীর শত শত অফিসার নাই। তো এখন সেটা রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে হয়েছে। মানে আপনি বলতে যাচ্ছেন যে এই ধরনের গুম খুন হামলা বিচ্ছিন্ন যে ঘটনাগুলো হচ্ছে সেটা বিচারের মুখোমুখি হচ্ছে। আমাদের তো এই সরকারের, আমি বলবো এটাও একটা দিক যে এখানে যে কোনো কিছুর তো বিচারও হচ্ছে। অতিরিক্ত কাকতালীয় মনে হচ্ছে, মানে গুমগুলি একটু বেশি সব বিএনপি লোকরাই হচ্ছে। যে যেমন করে একটা জিনিস অবলোকন করে, যার দৃষ্টিতে যেমন করে করে সেভাবে ধরা পড়ে। বিএনপি লোকরা একটু গুম হচ্ছে, আবার বিএনপি লোকদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে। আল্লাল ভাই, যেমন আমরা জনাব সালাউদ্দিনকে আমরা ভারতের মেঘালয়ে পেলাম, হারিস চৌধুরীকে কোথায় কোথায় জানি পাওয়া যাচ্ছে না, এরকম নানা ঘোষণা যাচ্ছে। আমার প্রশ্ন আসলে এটি না, আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা রাজনৈতিক ফায়দার জন্য বিএনপি মানে বিএনপির দর্শন, সাংগঠনিক শক্তি এগুলি নিয়ে প্রশ্ন তুলবেই, কিন্তু যারা আপনাদের দল সমর্থন করেন বা দল নিরপেক্ষ, তারাও কিন্তু অনেকে বলছেন যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ভারত, ধর্মভিত্তিক রাজনীতি এসব বিষয় নিয়ে বিএনপির চিন্তা চেতনার কিছু পরিবর্তন দরকার। আপনারা সেই বিষয়গুলি নিয়ে আসলে ভাবছেন কিনা, যে এগুলির ক্ষেত্রে আপনার কোনো পরিবর্তন করেন? বিশেষ করে জামাতের সাথে আপনারা সেই জোটটি রাখবেন কি রাখবেন না, সেগুলির ব্যাপারে অনেক রকম কথা আছে। জামাতের সাথে জোট রাখলে আপনাদের কি সুবিধা, না রাখলে আপনি হঠাৎ করে অনেক দূরে চলে গেছেন, তো ওই জায়গাটা আমি একটু পরে আসছি। যেগুলো যে কথাটি দিয়ে ফিজার ভাই শুরু করেছিলেন যে রাষ্ট্র উদ্যোগ নিয়ে সবসময় সবকিছু করে না, কোনো ব্যক্তিগত বা অতি উৎসাহী লোকেরা সেটা করতে পারে। মহিউদ্দিন খান আলমগীর সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন আমাদের জয়নাল আবেদিন ফারুক। তাকে পেটাতে পেটাতে কাপড় চোপড় খুলে ফেলা হয়েছিল এবং মারাত্মকভাবে আহত, রক্তাক্ত অবস্থায় আপনারা মিডিয়ায় দেখিয়েছেন লাইভ ধরিয়ে যে সেটা কি অবস্থা হয়েছে। তারপরে সেই পুলিশ অফিসারদেরকে যখন রাষ্ট্রীয় পদক দেয়া হলো, তখন সেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মহিউদ্দিন খান আলমগীর তিনি চিৎকার করে এবং সোৎসাহে গর্বের সঙ্গে মিডিয়ার কাছে বললেন যে জয়নুল আবেদিন ফারুককে পিটিয়েছে, এই জন্যই তাদেরকে পদক দেওয়া হয়েছে, এই জন্যই তাদের প্রমোশন হয়েছে। এটা কি রাষ্ট্রীয় উদ্যোগের প্রমাণ বহন করে না? একটা ছোট্ট উদাহরণ আমি দিলাম, এর থেকেই তো উৎপাতটা বেশি করে আসে এবং এই পেছনে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে, শাসক দলের পৃষ্ঠপোষকতা আছে, সেটা প্রমাণিত হয়। বাদ দেন আপনি যেটা ফিজার ভাই বলেছে যে এক একজন এক এক রকম দৃষ্টিতে দেখে। আঞ্জুমানে মফিজুল ইসলাম, এটা তো সম্পূর্ণ অরাজনৈতিক একটি দল। আঞ্জুমানে মফিজুল ইসলামের জরিপ অনুযায়ী গত 5 বছরে, একটি সংস্থা, গত 5 বছরে 6478টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে এবং যার মধ্যে বেশিরভাগই হচ্ছে গুলিবিদ্ধ অথবা জবাই করা। 5 বছরে যদি 6478টি হয়, আপনার কাছে কি এই পরিসংখ্যানটি আছে? এর আগের 5 বছরে আঞ্জুমানে মফিজুল ইসলাম কতটি বেওয়ারিশ লাশ করেছে? না, সেটা নাই, সেটা ফিজার ভাইয়ের কাছে থাকলে বলুন, বা আপনার কাছে থাকলে আপনি বলেন। আমার কাছে না। আমার কৌতূহল, মানে আপনি কি কৌতূহল হলো না যে মানে এটি কি গত 5 বছরের তুলনায় বাড়লো না কমলো, এটি একটু দেখার? না, এটা তো তারা বলেছে। এই সংবাদটি করেছে মানব জমিন, আপনার সংবাদটি করেছে 2015-র 3রা নভেম্বরে। সেটি ঠিক আছে, নভেম্বরে। সেখানে তারা তুলনামূলক চিত্রটা দেখায় নাই। এখন তুলনামূলক চিত্র যদি আপনি দেখেন, আমার ধারণা আঞ্জুমানে মফিজুল ইসলাম 5 বছরে 6000-7000 লাশ, বেওয়ারিশ লাশ দাফন করে প্রতি বছর। প্রতি বছর। বাট ইন্ডিকেটিং হলো যে সেই লাশের মধ্যে অধিকাংশের বেশি গুলিবিদ্ধ এবং গলা কাটা।
সেটাও কিন্তু এখানে উল্লেখ আছে। আমি ওই জায়গাটার দিকে যেতে চাচ্ছি। আচ্ছা। সংখ্যার বিষয়টা এখানে খুব বড় নয়, Right. বা সংখ্যার বিষয়টা এখানে তুলনা করার সেই প্রমাণ গুলি- যেহেতু আমার হাতে নেই, সেই গুলি সেজন্য বৈধ না বললাম। অবৈধ অস্ত্রে এবং- হয়েছে সেটি আসলে এবং দেখার বিষয়। এবং গুম পরিবারের সংখ্যা যদি 5 জন হয়ে থাকে, তারা যখন সংবাদ সম্মেলন করতে যান তখন সরকার কেন বাধা দেয়? তারা যখন কান্নাকাটি করেন, স্বজনদেরকে ফেরত ফিরিয়ে চান, দেন। তখন কেন সরকার অনুমতি দেয় না? সরকার কেন কি- সে হল বন্ধ সরকার করে কি দেয়? সরকার কি বাধা অনেকবার বাধা দিয়েছে। আমি নিজে সহ মির্জা ফখরুল ইসলাম সহ আমাদেরকে অবরুদ্ধ কিন্তু করে আপনারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে তো বের অনেক করে বড় দিয়েছে। করে করেছেনও আবার বের- আপনারা হ্যাঁ, বড় করে আমরা করেছেন। পরবর্তীতে বড় করে করেছি, আমরা সেটা করেছি আমাদের দলীয় কার্যালয়ে, জি দলীয় কার্যালয় দলীয় করেছেন। কার্যালয়ে, কিন্তু বাইরে কোথাও সরকার একটা অনুমতি দেয় না। Right. আপনাকে আরেকটা জিনিস বলি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ব্যাপারে। জি। এই যে এত আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে, আন্তর্জাতিক হাত ধোয়া দিবস থেকে শুরু করে সকল আন্তর্জাতিক দিবস খুব বিনম্রভাবে এই সরকার পালন করে। আপনি বললেন তো এই সরকার ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত আন্তর্জাতিক গুম দিবসটি পালন করেছে? আমি চ্যালেঞ্জ করে বললাম। আন্তর্জাতিক গুম দিবস আছে হ্যাঁ, নাকি অবশ্যই আছে, আচ্ছা, সেটি- অবশ্যই আছে। আমি ওটা জানতাম না, এটা জানতাম না। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ডে, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম দিবস, আচ্ছা, আচ্ছা। সেইটাই সরকার কোন দেশে আজ পর্যন্ত শুনিনি। কোনোদিন না, পালন গুম দিবস তো নিশ্চয় আর পালন করার বিষয় না, মানে না, না, না। সেটি হচ্ছে হয়তো স্মরণ করতে পারতো নানাভাবে। গভর্নমেন্ট ইনফো থেকে প্রতিদিন আপনার আমার সবার ফোনে না, হাত এরকম ধোয়াটা খুব অনুষ্ঠান গুরুত্বপূর্ণ থাকলে বিষয়, আসে। হাত ধোয়াটা খুব গুরুত্বপূর্ণ হাত বিষয়। ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া থেকে শুরু করে সবকিছুই এখানে আসে, কিন্তু এই ইন্টারন্যাশনাল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ডে এইটা কখনো স্লোগান আকারে গভর্নমেন্ট ইনফো থেকে শুনিও নি যে এটা- বিএনপি এটা অনুষ্ঠান তো এটা পরের আমি বিষয়। জানি না, বিএনপির দীর্ঘ তবে পরের বিষয়। আলাল ভাই, আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটি আসার আগে আমি শুধু আপনার কথা থেকে ফিজার ভাইয়ের কাছ থেকে এটি জানতে চাইবো যে প্রতিপক্ষকে পেটালে যদি পুরস্কার পাওয়া যায়, স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই কথা বলেন তো সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হবে না কেন? উনি যার কথা বললেন, না, যদি কেন বলেছেন তো, আপনারাই তো জনাব জানেন। মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি সেটা বললেন। জি। আপনার কি মনে আছে 2001-এর পর এই মহিউদ্দিন খান আলমগীরের পায়ুপথে ডিম ঢুকিয়ে দিয়েছিল বাহাউদ্দিন নাসিমের কোন এটা অঙ্গে? 2007 জেনারেল মহিন্দের সময়। না, না, 2007 না, না, জেনারেল মহিন না, দেশ। হ্যাঁ, হ্যাঁ, না, 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 ওই যে ফিজার ভাই, কারাগারে আপনার ভুল হচ্ছে। কারাগারে কেমন আমি- ছিলাম, আমি কারাগারে বলবো কেমন আপনার ছিলাম? ভুল হচ্ছে, ভুল না, হচ্ছে। না, 2001-এর পর মহিউদ্দিন খান আলমগীরকে কি করা হয়েছে এবং আমার কাছে অবশ্য মহিউদ্দিন খান আলমগীরের বইটি আছে, আমি হ্যাঁ, আপনাকে বইটিতে উনি এনে- আমি বলেছেন আপনাকে মহিউদ্দিন এনে- বাহাউদ্দিনের সময়। এবং আমি- বাহাউদ্দিন নাসিমকে কি করা হয়েছিল, আজকে সাংগঠনিক সম্পাদক এমপি বাহাউদ্দিন নাসিম। তাহলে উনি আচ্ছা। সেটার প্রতিশোধ নিয়েছেন, না, আপনি আমি বলতে সেটা চান? বলিনি, আমি বলেছি যদি হয়েও থাকে সেটার রাষ্ট্রীয় প্রতিশোধ উদ্যোগে নিয়েছেন। যেটা বললেন আসলে এগুলো ঘোষণা দিয়ে জাতীয় আমাদের অনুষ্ঠানে। এই দেশে খুন, হত্যা, কু এইটা রাজনীতির মানে ওনাদের যিনি জনক, এইটা তো যে আমরা কাউকে জনক বলি যে না। পথে এসে এই এসে শব্দটি ভুল। না, আপনারা তো বলেন আপনাদের আদর্শের জি, সবকিছু, জি, আপনি ওই বলেন। জায়গাটা জিয়াউর রহমান যদি এই দলের শুরু করে থাকেন, জি। তো ওনারা তো স্বীকারই করেন সেটা। জি। তো এই দেশে হত্যা, খুন, এই গুম যা কিছুই বলেন না কেন, এই রাজনীতিটা শুরু কখন থেকে হলো? না, না, এটা শুরু জিয়াউর রহমান করেছেন, আপনারা খুবই উনাকেই অনুসরণ না, করছেন। কখনোই না। না। আমরা আইনের শাসনে মানে, বিশ্বাস করি এবং সেটার জন্য চেষ্টা করছি। মাননীয় এই মন্ত্রী, দেশে আপনি এই প্রশ্নটি আপনি কি এই প্রশ্নটি জবাব দেন যে প্রতিপক্ষকে পেটালে পুরস্কার পাওয়া যায় কিনা? মোটেও না। তো স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন কিনা? আমি এটা মনে করতে পারছি না যে ওনার এই বক্তব্য এখন উনি মনে দিয়েছেন করতে কিনা। পারবেন না, না, বিজয় ভাই। আমি না, আমারও রাষ্ট্রীয় অনুষ্ঠানে বলেছেন। না, আমারও একটু সাহায্য লাগবে। ওনাকে আমি পুলিশের পিটা- পদক না, প্রদান আপনি অনুষ্ঠানে। যেভাবে বলেছেন সেভাবে বলেছেন কিনা সেটা আমার একটু সন্দেহ আছে। পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, যিনি তাকে মেরেছেন তিনি পুলিশ পদক পেয়েছেন। দুজনেই পেয়েছেন। আমি জানি না সেটা পেতে পারে প্রমোশনও কিনা, আমি পেয়েছেন। এটা জানি না। আমি কিন্তু সেই প্রসঙ্গে আপনি বললেন যে জিয়াউর রহমান সাহেব এটি শুরু করেছেন, এবং জিয়াউর রহমান সাহেব শুরু করেছেন আমি বলেই বলছি তো আপনারা করবেন না। না, 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 অন্য কেউ করলে আমাকে সেটা অনুসরণ করতে হবে তা নয়। কে? আমি তো এক কথাই বললাম জি। যে আজকে বাংলাদেশে আমরা যে সরকার পরিচালনা করছি, জি, জি। সেই সরকারের যিনি প্রধান, তিনি এই দেশের অনেক চড়াই উতরাই দেখেছেন সচক্ষে, সেটার ধারাবাহিকতায় আজ পর্যন্ত চালাচ্ছেন। আপনি কি মনে করেন একজন শেখ হাসিনা তিনি আজকে যেভাবে এই দেশটাকে পরিচালনা করছেন, যেভাবে এগিয়ে নিচ্ছেন, আজকে অন্যের জন্য এটা তো ঈর্ষণীয় একটা ব্যাপার। রাইট, আমরা এটা বিরতি আমি নিচ্ছি, মনে করি আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আলাল ভাই আপনাদের পলিসিতে কোনো চেঞ্জ আসছে কিনা সেটা আমরা জানতে চাইবো। আর অনেক ক্ষেত্রে বিশেষ করে 2015 সালে আপনারা যা করেছেন, 2013 সালে আপনাদের যা আন্দোলনের যে মনোভাব দেখা দিয়ে গেছিল, শক্ত হাতে, যেটিকে আমরা শক্ত হাত বলছি, সেরকম ব্যবস্থা না নিলে দেশের মানুষের আরো অনেক বেশি ক্ষতি হতো কিনা, দেশের মানুষের নিরাপত্তা বিধান করা প্রধানমন্ত্রী সহ সরকারের দায়িত্ব কিনা, সেটিও আপনি একটু বলবেন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
আপনাকে বিএনপির নীতির পরিবর্তন আসছে কিনা সেই প্রশ্নটি করেছিলাম বিরতির আগে, সেটি না, নীতির পরিবর্তন হচ্ছে প্রশ্ন না, বিএনপির নীতি ঠিকই আছে। বিএনপি এখন হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে যাত্রাটা শুরু করেছিল, সেই যাত্রাটার মধ্যে আপনি বলতে পারেন যে কৌশলগত কিছু বিবর্তন এসেছে বা পরিবর্তন এসেছে। কারণ আমি যেটা বলেছি যে সরকারের পক্ষ থেকে যদি এই সহিষ্ণুতার প্রমাণটা সে 2015 থেকে পাওয়া যেত, তাহলে এত কষ্ট করে এত রক্তক্ষয় বা এত সাংঘর্ষিক অবস্থাটা হতো না। এখন সরকারের পক্ষ থেকেও নমনীয়তা চলে আসছে। আমরাও মনে করি যে হ্যাঁ, এই জায়গাটায় যেটা আমরা অতীতে করেছি সেইটা এখন আর সেটা করার প্রয়োজন। অন্তত এই জিনিসগুলোকে সভা সমিতি করার মতো যে অনুমতি তারা দেওয়ার মতো উদারতা দেখাচ্ছেন, যেটা আগে দিতেন না, সেটা ইদানিং দেওয়া শুরু করেছেন। এটাও তো একটা প্রাথমিক লক্ষণ যে না, ঠিক আছে, বিরোধী দল না থাকলে একতরফাভাবে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। এটা হয়তো ভালোভাবে তারা উপলব্ধি করতে পেরেছেন। এই উপলব্ধি থেকেই তো একটা নতুন পথ রচনা আমরা করতে পারি, সেটা তো উচিত। কারণ এখন সবচেয়ে বেশি যেটা বাংলাদেশের জন্য আতঙ্কের বিষয়, গ্লোবাল পলিটিক্সের কারণে এবং গ্লোবাল এনভায়রনমেন্টের কারণে যে এই যে জঙ্গিবাদের যে একটা আবহাওয়া, একটা থাবা সারা পৃথিবীব্যাপী বিস্তারিত হচ্ছে, বাংলাদেশেও মাঝে মাঝে উকিঝুঁকি মারার চেষ্টা করছে, সেইখানে মূল রাজনৈতিক ফ্লোতে যারা আছে, এই আবহের মধ্যে যারা আছে, তাদের মধ্যে তো জাতীয় ঐক্যের জন্য অন্য সমস্ত কিছু বাদ দিয়ে এই বড় একটা ইস্যুতে অন্তত একত্রে বসা দরকার, আলোচনা করা দরকার। সেই বিষয়গুলো করতে নিয়ে আসতে হবে, এবং সে নিয়ে আসতে হলে শাসক দলে যারা আছেন তাদেরকে আগে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমরা এই জাতীয় ন্যাশনাল কনসেনসাসের ব্যাপারে আমরা বিরোধী দলকেও পাশে চাই, বা বিএনপির মতো একটি বড় দলকে পাশে চাই, বিরোধী দল যদি জাতীয় পার্টিকে ধরে। জনাব মোস্তাফিজুর রহমান ফিজার, আমিও এই নীতিগত একটা প্রশ্নে আসি যে হেফাজতে ইসলাম বা ইসলামী ঐক্যজোটের সাথে আপনাদের সম্পর্ক এখন কি? আমরা জানতে পারি যে হেফাজত প্রধান জনাব আহমদ শফি সম্প্রতি সরকার প্রধানের প্রশংসা করেছেন, ইসলামী ঐক্যজোট 20 দলীয় জোট ছেড়েছে। তো আপনাদের সম্পর্কটা আসলে কি আসলে হেফাজত ইসলামের সাথে? সেটার সাথে কি আপনি কোনো মেরুকরণ, মানে আমি একটু বুঝতে চাচ্ছি আর কি, যে মানে আমি মনে করি যে তাদের বোধোদয় হোক। যেমন আজকে আলাল সাহেবই যে কথা বললেন যে সরকারকে তারা মনে করছেন নমনীয়, সভা সমাবেশের সুযোগ, সভা সমাবেশের কোনো সময় তো আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, মানে সমস্যা ছিল না, বালু ট্রাক ছিল না। যখন কোনো সভা সমাবেশ হওয়ার সাথে সাথে নয়াপল্টন গর্জে ওঠে, গাড়ি ভাঙচুর হয় সারা দেশে, আমি কি নতুন করে বলবো যে সারা দেশে গণতান্ত্রিক আন্দোলন, সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, এটা তো নতুন এই দেশের মানুষ প্রত্যক্ষ করছে না। বিএনপির যে আচরণটা, আমার তো মনে হয় এটা কোন ধরনের, মানে আমি যদি আমাকে একটু সাহায্য করে, 2014 সালে বেগম, আমি ছোট সবার কথা বাদ দিই, বেগম জিয়াই 13টি বা 14টি সভা করেন, সবগুলি সভাতে আলাল ভাই ছিলেন, হ্যাঁ সভা করলেন। উনি পঞ্চদশ যে সভাটি করতে চাইলেন 3 তারিখ বা 4 তারিখ বা 5 তারিখ, সেটি করার ক্ষেত্রে আপনাদের হঠাৎ করে কেন আপনারা মনে করলেন যে আপনারা এরকম ভয় পাইলেন যে সরকার পতন হয়ে যাবে? এখানে নানা প্রকারের ষড়যন্ত্রের লীলাভূমিতে এটাকে পরিণত করবার চেষ্টা করা হয়েছে। সরকারে যখন কেউ থাকে তখন তার চোখ কান খোলা তো রাখতে হবে। এখন ষড়যন্ত্র হচ্ছে না, চলমান না, মানে এই যে ওই দিন যে উনি ভাষণ দিলেন, এখন হচ্ছে না এমন কথা নয়, মানে এখন আর ষড়যন্ত্র করতে পারবে না। আমি মনে করি সরকার শক্তভাবে সেটা পর্যবেক্ষণ করছেন, এবং সেটার ব্যাপার নিয়ে আমি মনে করি যে শক্তভাবে পর্যবেক্ষণ করাটা কিরকম, মানে পর্যবেক্ষণ তো মানে দেখা, সেটা শক্তভাবে দেখা কিরকম, মানে আগে যেভাবে এই দেশে বিভিন্ন নারকীয় ঘটনার জন্ম হয়েছে, সেই ঘটনাগুলোর থেকে তো আমাদের, মানে উনি বললেন না যে শিক্ষা নেওয়া, আমরা সেটা শিক্ষা নিয়েছি, তো যে সেই শিক্ষা নিয়ে অগ্রসর হচ্ছি আমরা, যে আমাদের এই দেশের মানুষের প্রতি যে দায়িত্ব আছে, সরকার পরিচালনা করতে গিয়ে যে কাজগুলো আমাদের করা দরকার, সেই কাজটা করতে গিয়ে আমি বলবো যে সরকার তার অবস্থানে ঠিকই আছে। আমি একটা ছোট্ট প্রশ্ন করি, আমি একটা ছোট্ট প্রশ্ন করি, এটা ছোট জবাবই হবে। ফিজার ভাই, আপনিও কি মনে করেন যে আপনাদের সরকার ছাড়া আর কোন সরকারের পক্ষেই দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না? আমি যদি এটা বলি, আপনি কি মনে করেন আওয়ামী লীগ ছাড়া এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা বিশ্বাস করেন? না, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন করি নাই, আমি সুষ্ঠুভাবে দেশ আওয়ামী লীগের সাথে তুলনা যখন আমি কম্পেয়ার করব অন্য কোন দলকে, না, বিএনপি কখনো যুদ্ধাপরাধী বিচার করবে না, আরো দুজনকে মন্ত্রী বানাতে পারে বড়জোর, তাহলে আমি মনে করি কিন্তু সরকার পরিচালনা কি আওয়ামী লীগ ছাড়া কেউ করতে পারবে না? পারেনি, যেমন
সবাই পেরেছে, কিন্তু আমার কথা হলো কিন্তু যে ইদানিং আপনাদের কথায় মনে হচ্ছে- এখন কি আওয়ামী লীগ আজকে যেভাবে এই দারিদ্র্য বিমোচন বলেন, উন্নয়ন বলেন, বা কৃষকের সমস্যার সমাধান বলেন, সব শ্রেণী পেশার মানুষের এই সমস্যার সমাধানের কথা বলেন, সেইভাবে কি পেরেছে? সরকার তো অনেকে পরিচালনা করে, দোকান অনেকেই করে, সেই দোকানে সেইভাবে পেরেছে এই কিনা সেই কথাটা- প্রসঙ্গটিতে আলাল ভাই আমরা একটা বিরতি নিয়ে আসি। আলাল ভাই আপনি একটু বলেন যে একটা ঘটনা হচ্ছে যে সেভাবে পেরেছে কিনা, আর জনগণের জন্য বিএনপি নতুন কোনো কিছু ভাবছে কিনা সেই রকম গাইডলাইনও যদি আপনি একটু বলেন আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশের জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। না, এটা যেটা ফিজার ভাই বলার চেষ্টা করেছেন সেটা হলো যে ষড়যন্ত্র, এটা হচ্ছে একটা প্রাগৈতিহাসিক কাল থেকে এখন পর্যন্ত শাসক দলে যারা যখন থাকেন তখনই তারা যখন কিছু দেখেন যে তাদের মধ্যে উৎপাত সৃষ্টি হতে পারে বা নির্বিঘ্নে যা খুশি তাই এই পদ্ধতিতে শাসন পরিচালনা করতে গিয়ে কেউ উৎপাত করতে পারে গঠনতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে, তখন এটার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজেন। এবং এই ষড়যন্ত্রের গন্ধ খুঁজতে গিয়ে অতি উৎসাহী কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরকে এতটা বেশি উদার ভালোবাসা দিয়ে দেন, তখন তারা যা খুশি তাই করতে থাকে। সেই অবস্থার মধ্যে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে পড়েছে। কারণ আমি যে কথাটি বলেছি যে আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের যে থাবা বিস্তৃত দিয়ে দেন, তখন তারা যা খুশি তাই করতে থাকে। সেই অবস্থার মধ্যে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে পড়েছে। কারণ আমি যে কথাটি বলেছি যে আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের যে থাবা বিস্তৃত হচ্ছে একের পর এক অঞ্চলে, সেটাও কিন্তু উকিঝুঁকি বাংলাদেশে মারছে। সুতরাং এই সময়টায় আমাদের সব কিছু ভুলে গিয়ে অতীতের আমরা যে যত খারাপ কাজ করেছি সেগুলোকে নিয়ে ঘাটাঘাটি না করে পক্ষে বিপক্ষে অনেক তথ্য উপাত্ত দেওয়া যায়, কিন্তু সেগুলো নিয়ে বিতর্কই শুধু লম্বা হবে। কিন্তু সেই বিতর্কের মধ্যে না গিয়ে আমাদের উচিত আমাদের নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মশুদ্ধির পথ ধরে এখন এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কবল থেকে দেশকে রক্ষা করার, যে জঙ্গিবাদের যে উত্থান সারা পৃথিবীতে হচ্ছে এর থেকে সতর্ক হওয়া এবং দেশকে ভবিষ্যতে আরো বেশি সমৃদ্ধি এবং উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানো। যেমন যে কথাটি ইতিমধ্যে সৈয়দ আশরাফ সাহেব বলেছেন যে হ্যাঁ, একটি সুন্দর পরিবেশ আমরা চাই। বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে নির্বাচনের মাধ্যমে ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমরা সরকার পরিবর্তনে বিশ্বাস করি না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি বা আমরা পেলে বা সরকারের পক্ষ থেকে বাধা না পেলে আমরা কখনোই কোনো অশান্তিপূর্ণ কর্মসূচি বা অহিংস কর্মসূচির মধ্যে যাব না। প্রমাণিত হয়েছে 5 তারিখের সভায় সেটি। সেই পথ ধরে সরকার একটু এগুলিই পারে। আপনার কাছে কি মনে হয় যে রাজনীতি যে সুবাতাস, সেই সুবাতাসটিকে আপনারা বইতে দিবেন কিনা? যে বিএনপি নিয়মতান্ত্রিক রাজনীতি করছে, রাজনীতি করতে দিলেই বিএনপি বারবার বলছে যে তারা এই কোন ধরনের ধ্বংসাত্মক রাজনীতির ক্ষেত্রে আর যেতে চায় না। আমি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল সাহেব একটা কথা একটু সময় ধার করে নি আপনার কাছ থেকে। খালিদ ভাই একটা কথা বলেছেন, একটি মানে কমেন্ট করেছেন আপনার কথার উপরে যে বিএনপি প্রয়োজনে আরো 2 জনকে মন্ত্রী বানাতে পারে। জি, সেই ইতিহাস কিন্তু শুধু বিএনপির না, আওয়ামী লীগেরও আছে। আওয়ামী লীগ সেটি কে আসলে? সেটি হলো শেরে বাংলার ছেলে ফয়জুল হককে আওয়ামী লীগ মন্ত্রী করেছিল। জি, মাওলানা নুরুল ইসলাম জামালপুরের তাকে মন্ত্রী করেছিল। শেরে বাংলা ফজলুল হকের ছেলে একে ফজলুল হক, হ্যাঁ, উনি তাকে মন্ত্রী করেছিল। উনি মানে এই যে আমার সামনে অনেক বইয়ের মধ্যে আছে 71-এর ঘাতক দালালরা কে কোথা, শাহরিয়ার কবির, আহমেদ শরীফ, এদের কর্তৃক সম্পাদিত মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র, একে ফজলুল হক, এটার মধ্যেও আছে একে ফজলুল হকের স্বাধীনতা যুদ্ধকালীন ভূমিকা। আচ্ছা আচ্ছা, তারপর মানে একে ফজলুল হককে রাজাকার বা জামাত ইসলামী ওরকম বলা হয়েছে না, স্বাধীনতা যুদ্ধের সময় ভূমিকার কথা বলা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকার কথা এবং শান্তি বাহিনীর পক্ষে, শান্তি কমিটির পক্ষে তার কিন্তু একে ফজলুল হক আর মাওলানা নুরুল ইসলাম যে মাপের জামায়াতের কর্মী, আপনি কি মনে করেন যে বা যে মাপের স্বাধীনতা কর্মী মতিউর রহমান নিজামী আর আলী হাসান মাহমুদ মুজাহিদকে এই মাপের বলা যাবে না? এখন যদি আপনি সেইভাবে বলেন বা এরকম বলা যাবে না, সেভাবে যদি আপনি বলেন তাহলে তুলনাটা এইভাবে হলো যে আমি এই ছোট গরু দিয়ে হাল চাষ করালাম না, বড় গরুটাকে বেছে না। আমার ধারণা যে সেদিক থেকে বলতে গেলে তো অন্য বিষয়, কিন্তু আপনার কমেন্টটি কিন্তু এখানে খুব উল্লেখযোগ্য। কারণ আমরা যেভাবে বলি, আপনি যদি একটা কমেন্ট হঠাৎ করে বসেন না, হঠাৎ করে না তো, আমি আরো অনেকগুলি কমেন্ট করেছি, সেগুলো হয়তো আপনি শুনেন না। সেটার বিপক্ষে এখনো বর্তমানেও এই আওয়ামী লীগের যে পলিসি, সেখানে আপনি দেখবেন একটু মতবিরোধ হলেই একে খন্দকারের মতো লোক রাজাকার হয়ে যায়, কাদের সিদ্দিকীর মতো লোক রাজাকার হয়ে যায়। আবার রাজাকারের সঙ্গে, রাজাকার পরিবারের সঙ্গে
ছেলে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয়তা করতে সেখানে আবার রাজাকারিত্বের আমার প্রশ্নটা মনে হয় থাকে যে না। জনাব মুস্তাফিজুর রহমান ফিজার সুতরাং আমি- এই ধরনের এই জিনিসগুলোকে নিয়ে ঘাটাঘাটি না করার কথাই আমি বলেছি। জি। করতে গেলে পক্ষে বিপক্ষে অনেক তথ্য উপাত্ত আছে। না মানে ঘটনা অনেক হচ্ছে কিছু যে আছে। আপনারা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে জাতীয় পতাকা দিয়ে মন্ত্রিত্বের পদমর্যাদায় বসাবেন এবং সেটার সাথে তুলনা করতে গেলে আপনারা বলবেন যে নুরুল ইসলাম, তারপরে একে ফাইজুল হক নামটা অবশ্য আজকে প্রথম শুনলাম, মানে তাদের কথা তাদের কথা বলবেন। দুইটা উদাহরণ আমার কাছে ঠিক একরকম মনে হয় না আর কি। না, আর আর একরকম আর আমি মাঠে আমি বড় আমি ছোট আমি সমস্যা নয়। খন্দকার মশাই ইঞ্জিনিয়ার সূচনা হয়েছে। আমি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমার অনুষ্ঠানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি রাজাকারের সন্তান বা আপনি রাজাকার ছিলেন এরকম কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়, ইঙ্গিত করা হয়, এ ব্যাপারে আপনি মন্তব্য করুন। উনি বলেছেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ যিনি আপনাদের মন্ত্রী, তিনি তার মায়ের দিক থেকে আত্মীয়, তিনি ৭১ মুক্তিযুদ্ধের সময় একটি বিশেষ দলকে সমর্থন করেছেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার বাবার দিকের আত্মীয়রা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে অবস্থান নিয়েছেন, তিনি পরিষ্কার করেছেন তার অবস্থান। ভালো তো, এর বাইরে কোনো কিছু থাকলে আপনারা বলেন, কিন্তু এই ইঙ্গিতটা ঠিক মানে আমার কাছে গ্রহণযোগ্য মনে না। আমি মুস্তাফিজুর রহমান না, আপনার কাছে গ্রহণযোগ্য মনে না হলে ইতিহাস তো বলছে সেই কথা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় সেটা জনাব বলছে। মুস্তাফিজুর রহমান ফিজার, আমি যে ব্যাপারটাতে আসতে চাই আপনার কাছে, যে অনেকেই দাবি করছেন যে বিএনপি জোটের সরকার পতন আন্দোলন যেটি ছিল ২০১৪ সালে, সেটি বলছি, সেটি প্রতিরোধ করে আওয়ামী লীগের সরকার সুরক্ষায় পুলিশ বাহিনীর অনেক অবদান রেখেছে, প্রশাসন অনেক অবদান রেখেছে, সেজন্য আপনারা যেন তেন প্রকারের প্রশাসন এবং পুলিশ বাহিনীকে মানে খুশি রাখতে চান। তারা আসলে মানে তারা এখন আপনাদের নিয়ন্ত্রণের বাইরেও অনেকটা চলে গেছে। আমি এই আপনার বক্তব্যটার মানে বলবো, এবং সেই সাথে আলাল সাহেব যেটা বলেছেন, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আপনি যদি একটু বলেন, আমিও মাঝখানে একটু কথা বলে ফেলে আজকে সময় নষ্ট করে ফেলেছি। আপনি সময় নিয়েছেন, আমি বলবো কিছু কিছু কথা আপনি নিজেই উত্তর দিয়েছেন ওনার। আর আপনি বলছেন যে কোনো বাহিনী, যে কোনো দল, যে কোনো মত, মানে যারা দায়িত্ব পালন করেন তাদের মধ্যে মন্দ লোক থাকবে না এমন কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, রাইট? আমি মনে করি সেই কাজগুলিও আপনি ধরেন অসংখ্য অফিসার ছাঁটাই হচ্ছে বিভিন্নভাবে, তাদের বাড়াবাড়ির কারণে বলেন, অতিরিক্ত দায়িত্ব পালনের কথা বলেন, কিংবা দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কিছু বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর কারণে, এরম বিভিন্ন সময়ে তারা শাস্তিরও মুখোমুখি হচ্ছেন। আমাদের দেশে এমন কোনো সংগঠন বা সংস্থা কি আছে যে তারা দাবি করতে পারবে তাদের শতভাগ মানুষ একই রকমের? না, নাই, এটার মধ্যে ভিন্নতা আছে। যাই হোক, আমি সেতে যাব না, আমি বলবো এক কথাই যে বিভিন্ন বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি তারা কোনো ফাউল প্লে করেন, আমি মনে করি সেটার জন্য তাদেরকেও আইনের মুখোমুখি হতে হচ্ছে। এমনকি যে দলটি দেশ পরিচালনা করছে তার দলের মধ্যেও যদি কেউ অনিয়ম করে বা আর কোনো কিছু করে, তাদেরকেও বিচারের মুখোমুখি হতে কোথায় বিচার হচ্ছে? একজন এমপি একজন বাচ্চা ছেলেকে গুলি করে দিল, সে জামিনে বেরিয়ে গেছে, সেই বিচার কোল্ড ফ্রিজে, ডিপ ফ্রিজে। এটা কোর্টই নির্ধারণ করতেছে, কোর্টের উপর আস্থা রাখুন, অপেক্ষা করুন। 13 দিনের মধ্যে তার জামিন হলো কেন? এরকম ভয়ঙ্কর লোক সকালবেলা উঠে গাড়ি চালিয়ে ছোট বাচ্চাদের গুলি করে দেয়। আমি মনে করি যে সেটাও বিচারের মুখোমুখি তিনি হচ্ছেন। এটা তো আমরা এটা উদাহরণ সৃষ্টি কক্সবাজারে একজন এমপি আছেন আপনাদের, আমি এখন আলাল সাহেবের কথায় আসি। জি, কক্সবাজারে একজন এমপি আছেন আপনাদের, তো উনার যা ইচ্ছা তাই করেন উনি বেশিরভাগ সময়। আনোয়ার 85 বছর বয়সের মানুষ, আমি এই 8 মাস পরে জামিন পেয়েছেন, তার বিরুদ্ধে আপিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমি এই উদাহরণগুলো আমি যেতে চাচ্ছি না। জি, আমাদের হাতে আসলে সময় আমি যেতে চাচ্ছি না এই কারণেই, আমি যদি বলি যে বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত এই দেশের মানুষকে বোকা ভাবলে মানে ভুল করা হবে। তারা সমস্ত দলের কর্মকাণ্ডটা দেখতেছেন, কোন দল কিভাবে মানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছেন, কাদের কাছ থেকে মানুষের কি প্রত্যাশা ছিল আর কি করেছেন তারা, সেটা দেশবাসী জানে। আমি এখন বলবো আলাল সাহেবের কথায়, যে আলাল সাহেব বলছেন যে এখন উনি পজিটিভ ওয়েতে দেখতে চান, যে সমস্ত কিছুতে সুবাতাস। উনি খুব বেশি দাবি করেন নাই, কিন্তু উনি বলেছেন যে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, কোনো দাবিও নাই। আমরা সেটাই তো আশা করি, আমাদের সামনে আমি সেটাই আশা করি যে বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। আজকে তাদের যে আচরণ, সেই আচরণেই যদি তাদের মানে তারা থাকেন এবং নিয়মতান্ত্রিক পথেই যদি তারা রাজনীতিকে এগিয়ে নিতে চান, এই দেশটা আমি মনে করি উনি যে আশঙ্কা প্রকাশ করছেন যে আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ, সেটাকে মোকাবেলা করার জন্য আমরা পাশাপাশি সবাই মিলে আমরা এটাকে মোকাবেলা করি। একটা সেই জায়গাটাই আমাদের তথ্যগত বিষয়, শুধু 10 সেকেন্ডে শেষ করব আমি। যেটা ফিজার ভাই বলেছেন যে অসংখ্য অফিসার বরখাস্ত হয়েছে, আমি সেই জায়গাটাই শুধু বলবো, পুলিশ সদর দপ্তরের প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিসিপ্লিন সোর্স যেটা, তারা বলছে তাদের ডাটা অনুযায়ী
পুলিশের বিরুদ্ধে 2015 সালে অভিযোগ ছিল 22,000, চাকরি গেছে মাত্র 76 জনের। না, বিশাল অভিযোগ সংখ্যা না। অভিযোগ উঠতেই পারে, বিশাল কিন্তু সংখ্যায় না। আমি যেটি বলতে সব চাই অভিযোগ ফিজার তো ভাই, আমি যেটি খুবই বলতে ছোট। চাই আলাল ভাই, আমি যেটি বলতে চাই যে বিএনপিও সেটা যদি স্বাভাবিক তুলনা রাজনীতি করেন, করুক, সেটা আপনাদের যেমন আমরা আমলের সাথে চাইবো, সেটা ওইভাবে আমরা সরকারের কাছ থেকেও পারবেন চাইবো না যে আপনারা। বিএনপিকে অকারণে রাজনৈতিক না করতে দেওয়ার অবস্থা যেন তৈরি না হয়। যারা মুস্তাফিজুর রহমান ফিজার, মোটেও- জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, না। আপনাদের দুজনকে অনেক না, ধন্যবাদ। আমি মনে করি সেই ধরনের কোনো অবস্থায় যাবে না। বাংলাদেশ আমরা- পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এবং আশা করব যে বাংলাদেশ শেষ হতে থাকবে না। এগিয়েছে, এই এই ছিল পর্যন্ত- আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।